ওয়েলকাম টু দ্য আদার ক্লাসরুম। মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর প্রথম ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। দেখো, ফার্স্ট সামিটিভে ক্লাস 10-এর সিলেবাস ভৌতবিজ্ঞানে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম। তো আমি এখানে অনেকগুলো চ্যাপ্টার দিলাম। তোমার যে যে চ্যাপ্টার রয়েছে তোমার স্কুলে সেই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বইতে দাগিয়ে নাও কিংবা খাতার মধ্যে লিখে নাও, আর মন দিয়ে প্রশ্নগুলো পড়ো। আমার এই প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিকের কথা মাথায় রেখেই দেওয়া হলো, অর্থাৎ তোমাদের ফার্স্ট সামিটিভে যেরকম কাজে লাগবে তেমন কিন্তু মাধ্যমিকেও কাজে লাগবে। দেখো, বিভিন্ন স্কুলের সিলেবাস। প্রথমত পরিবেশের জন্য ভাবনা অর্থাৎ প্রথম চ্যাপ্টার রয়েছে। তারপরে দেখো গ্যাসের আচরণ, এই চ্যাপ্টার রয়েছে। রাসায়নিক গণনা, হ্যাঁ এই চ্যাপ্টারটা অনেক স্কুলে ফার্স্ট সামিটিভে আছে, অনেক স্কুলে নেই। তারপরে আলো, এটাও অনেক স্কুলে আছে, অনেক স্কুলে নেই। তারপরে পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম, এখান থেকে দুটো পার্ট, একটা কি পর্যায় সারণী যেটা রয়েছে মৌলসমূহ ধর্মের পর্যাবৃত্ততা, এই চ্যাপ্টারটা রয়েছে। আর তার পাশাপাশি আয়নীয় বন্ধন ও সমযোজী বন্ধন, এই কটা চ্যাপ্টারে কিন্তু রয়েছে। তো তোমাদের যে যে চ্যাপ্টার রয়েছে সেগুলো পড়ো, কারণ স্কুলভিত্তিক সিলেবাস চেঞ্জ হতে পারে। এবার মোস্ট ইম্পর্টেন্ট পরিবেশের জন্য ভাবনা অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট মাস্টার পিস অফ কোশ্চেন। মাস্টার পিস অফ কোশ্চেন বলতে এই কোশ্চেনগুলো বিভিন্নভাবে কিন্তু দিতে পারে। কীরকম? প্রথমত লক্ষ্য করো গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্টের উপর বেস করে কিন্তু অনেক রকম প্রশ্ন হয়, যে গ্রিন হাউস ইফেক্ট কী জিনিস, বা গ্রিন হাউস ইফেক্টের কারণ কী, গ্রিন হাউস ইফেক্টের ক্ষতিকারক প্রভাবগুলো কী হতে পারে, বা গ্রিন হাউস ইফেক্টের ফলাফল যেটা আমি বললাম, বা বলতে পারি যে এর প্রতিকারের উপায়। তো গ্রিন হাউস ইফেক্ট রিলেটেড যত প্রশ্ন আছে পড়ে রেখো। ওজোন স্তর, ওজোন স্তরের ক্ষতিকারক প্রভাব, ওজোন স্তর কীভাবে ধ্বংস হচ্ছে তার থেকে প্রতিকারের উপায়। এরপরে আছে কি বলতো বিশ্ব উষ্ণায়নের কারণ, যেটাকে আমরা বলি গ্লোবাল ওয়ার্মিং, এর কারণ, ফলাফল এবং প্রতিকারের উপায়। নেক্সট, এই তো যে হোক এগুলো গেল। জ্বালানির তাপন মূল্য কাকে বলে? এবার বলছি দেখো এর একক কি, 2017-তে এসেছিল। এটা কিন্তু এয়ারে আসা প্রশ্ন, আর মাঝে মাঝে কিন্তু মাধ্যমিকে আসে। নেক্সট, পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলো উল্লেখ করো। দেখো 17-তে এসেছিল, প্লাস এবিটিওতেও পাবা এই প্রশ্নগুলো। ওজোন স্তর ছিদ্র হওয়ার কারণ কি, দেখো এবিটিতে আছে। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। নেক্সট, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি, কারণ সহ লেখো। এটা দেখো 2020-তে এসেছিল মাধ্যমিকে। ওকে, আচ্ছা এরপরে দেখো বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় এবং কেন। গ্রিন হাউস ইফেক্ট এবং বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো, 2022-এ এসেছিলো, এবিটিএতেও আছে। ওজোন স্তরের ঘনত্ব, এটা ডবসন এককে মাপা হয়। এর অনেক সময় দেয় যে এর ঘনত্ব কোন এককে মাপা হয়, আমাদের বলতে পারে ডবসন এককে। এরপরে স্থিতিশীল উন্নয়ন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলা হয়, এর সংজ্ঞাটা পড়বা। আর এ কী জন্য, মানে এর জন্য কী জন্য প্রয়োজন, অর্থাৎ এর প্রয়োজনীয়তাগুলি লেখো। বায়োগ্যাসের ব্যবহার উল্লেখ করো, যেরকম মাধ্যমিক 2018-তে এসেছিলো। বায়োফুয়েল কি, এর একটি ব্যবহার লেখো। বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলার কারণ কি। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তরের সৃষ্টি হয় ও কী রূপে হয়। টপোস্ফিয়ারের তুলনায় স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা বেশি হয় কেন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমি এখানে দিইনি, সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরকে ঝড় ঝঞ্ঝার স্তর বলা হয়, কেন বলা হয়। কিংবা এই প্রশ্নটা এভাবে ঘুরিয়েও দেওয়া হয়, বায়ুমণ্ডলের কোন স্তরকে অশান্ত মণ্ডল বলা হয়। আর একটা প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরের উষ্ণতা সব থেকে বেশি। পড়বা এগুলো, হ্যাঁ। আচ্ছা, আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খাতার মধ্যে লিখে নাও। মিথেন হাইড্রেট কি, মিথেন হাইড্রেট কি, মিথেন হাইড্রেট ভালো করে লিখে নাও এটা খাতার মধ্যে। নেক্সট, গ্যাসের আচরণ মাস্টার পিস অফ কোশ্চেন। দেখো গ্যাসের চাপ এসআই একক কি। বয়েলের সূত্র ও চার্লসের সূত্রের গাণিতিক রূপ সহ ব্যাখ্যা করো। বয়েল ও চার্লসের সূত্রের ক্ষেত্রে কোন রাশিগুলি ধ্রুবক থাকে। পরম শূন্য উষ্ণতা কাকে বলে, একে পরম বলা হয় কেন। কেলভিন স্কেল কি। বাস্তব গ্যাস আদর্শ গ্যাস কাকে বলে। তার পাশাপাশি শুষ্ক বায়ুর এবং আর্দ্র বায়ুর মধ্যে কোনটি হালকা এবং কেন, এবং গ্যাসের স্বীকার্য বিষয়গুলো লেখো। টোটাল চ্যাপ্টারের প্রশ্ন এই মাস্টার পিস অফ কোশ্চেনের মতো কভার হয়ে গেল। এবার এগুলোকে সেপারেশন আকারে আমি আবার লিখে দিলাম। দেখো এই দেখো প্রশ্নগুলো আছে। চার্লসের সূত্র, বয়েলের সূত্র প্রচুর পরিমাণে আসে, গাণিতিক রূপ সহ ব্যাখ্যা করো, পড়বা। এই অ্যাভোগাড্রোর সূত্র 1 মার্কসের প্রশ্ন খুব আসে, এবং এর পাশাপাশি এর মান 6.023 × 10⁻23, এই মানটা মনে রাখবা। পরম শূন্য উষ্ণতা কাকে বলে, এবং এর পাশাপাশি এক গাদা অঙ্ক করতে হবে। যেরকম ধরো P1 B1 = P2 B2, এই সূত্রের উপর বেস করে কিন্তু অনেক অঙ্ক হয়। এই টাইপের অঙ্কগুলো পড়ে রাখবা। তারপরে আরও চার্লস এবং বয়েলের সূত্রে যে সমন্বয়ের সূত্রগুলো রয়েছে তার উপর বেস করে অঙ্ক হয়, এগুলো পড়বা। তো এরপরে দেখো আরও কিছু দিলাম, যেরকম ধরো PV = KT সম্পর্কিত প্রতিষ্ঠা করো। অনেক বছর হলো দিচ্ছে না প্রশ্নটা, দিতে পারে। তারপর চার্লস বয়েলের সমন্বয়ের সূত্র ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। তারপর আরও কিছু অঙ্ক দিলাম, দেখো কিছু এয়ারে আসা গাণিতিক অর্থাৎ নিউমেরিক্যাল প্রশ্ন দিলাম, ভিডিও পজ করে দেখো। আচ্ছা, এই ধরনের অঙ্ক কিন্তু 3 মার্কসের প্রশ্ন হয়। আর লেখচিত্র যেটা আঁকতে হবে তোমাদের পিভি ভার্সেস, যেরকম দেয় পিভি বনাম পিভি ভার্সেস ভি, তারপরে ভি ভার্সেস টি, পি ভার্সেস টি, এই টাইপের। আর কিছু অঙ্ক দিলাম, দেখে নাও। এখানে কিছু এককে দেওয়া হলো এখানে। আচ্ছা, গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির দুটির প্রধান কারণ উল্লেখ করো। আচ্ছা, এবার রাসায়নিক গণনা, এখানে কোনো সাজেশন কাজ করবে না, এখানে প্রচুর পরিমাণে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিছু প্রশ্ন আমি তোমাদের এখানকার দিলাম, দেখে নাও।
এই প্রশ্নগুলো একটু সলভ করে নিও। কিন্তু এখানে কিন্তু কোনো রকম সাজেশন কাজ করবে না, এই চ্যাপ্টারটা মেনলি কিন্তু তোমাকে পড়তে হবে ভালো করে। এই ধরনের আরও অঙ্ক বা প্রশ্ন প্র্যাকটিস করে যেও অবশ্যই। আলোতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেরকম ধরো গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়, কেন, অসমব্যবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে, প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর পাশাপাশি মুখ্য ফোকাস কাকে বলে, তারপরে ফোকাস দূরত্ব কাকে বলে, এইগুলো প্রশ্নগুলো করে রাখবা। আচ্ছা, কোনো বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2.5 এর অর্থ কী, এই ধরনের অঙ্ক দেয় মাধ্যমিকে। প্রমাণ করে যে অবতল দর্পণের বক্রতা বশত তার ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ, বা অবতল ওই যে F=2r বলে একটা সম্পর্ক আছে, ওটা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি লেখো, এটা 2017তে এসেছিল। আলোকের প্রতিসরণের সূত্রগুলি লেখো। কাঁচ ফলকের প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয় না কেন, প্রমাণ করো। ডেল্টা I+2, এটা এ হবে, হ্যাঁ I+R হবে, আর হবে এটা, আর এটা আমি লিখিয়ে দিচ্ছি পাশে, দেখো এটা আর হবে, এটা আর হবে, আর হবে, যাই হোক। তারপরে দেখো কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কীভাবে নির্ভর করে, 17তে এসেছিলো। প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের চ্যুতিকোণের মান নির্ণয় করো, এবিটিএ 2017তে এসেছিলো। একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে এক গাদা প্রশ্ন দেখে নাও, নিউমেরিক্যাল আছে, এই নিউমেরিক্যাল দেয় এখান থেকে। প্রশ্নগুলো ভিডিওটা পজ করো আর দেখে নাও। বিচ্ছুরণ কাকে বলে পড়ে রাখবা। ওকে, এই প্রশ্নগুলো দিলাম। গাণিতিক প্রশ্ন থাকলো কিছু, এই অঙ্কগুলো করবা এবং এর পাশাপাশি যদি পারো আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করে রেখো। পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম, পর্যায় সারণীয় মৌলসমূহের ধর্মের পর্যায়বৃত্ততা, এখান থেকে দেখো মৌলসমূহের পর্যায়বৃত্ততা কাকে বলে, বা বলতে পারি মেন্ডেলের আধুনিক পর্যায়বৃত্ত সূত্রটা লেখা যেটা আছে সেটা লিখতে বলা হয় অনেক সময়। ডোবেনের তৈরি সূত্র, হাইড্রোজেনকে দুষ্টমূল্য বলা হয় কেন, মোজলের পরীক্ষা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী, পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী, দেখো 19-এ এসেছিলো। এই ধরনের অঙ্ক ছেলেমেয়েরা খুবই কম প্র্যাকটিস করছে এখন পর্যায় সারণীর, কিন্তু পর্যায় সারণীর অনেক সময় কিন্তু অঙ্ক থাকে যে কত নম্বর শ্রেণী বা কত নম্বর পর্যায় বের করার জন্য, যেরকম পারমাণবিক গুরুত্ব দিয়ে দেবে, এর উপর বেস করে কিন্তু অঙ্ক দেয়, প্র্যাকটিস করে রেখো। আরও কিছু অঙ্ক থাকলো দেখো, এগুলো কিছু বৈশিষ্ট্য পার্থক্য। আচ্ছা, এগুলো দেখো, ভিডিও পাস করো, দেখে নাও। আচ্ছা, তারপরে এবার দেখো লাস্ট চ্যাপ্টার, আয়নীয় সমযোজী বন্ধন। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কতটি ব্যবহার করা হয় কেন, সঙ্গত কেন, NaCl হিসাবে প্রকাশ করা যায়, এই যে এই প্রশ্নটা পড়ে রাখবা। আর লুইস ডট কিন্তু দেয় মাধ্যমিকে প্রচুর পরিমাণে, কিন্তু মানে প্রত্যেক বছর কিন্তু লুইস ডট কমন আসে, বিগত কয়েকটা বছর ধরে দেখছি লুইস ডট আসছেই। তো লুইস ডট থাকলে কিন্তু 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন হবে, যেরকম ধরো CH ফর মিথেন, অ্যামোনিয়া হতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রোজেন বা হাইড্রোজেন ফ্লোরাইড বা জল। এর পাশাপাশি আরও তোমাদের বইতে অনেক প্রশ্ন রয়েছে, অবশ্যই এগুলো ফলো করবে। লুইসের ধারণা অনুসারে সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো। দেখো এটা 18তে এসেছিলো। কেসেল আয়নীয় বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করে, এটা পড়ে রাখবা, এটা 19-এ এসেছিলো। এই তো গেল ভৌতবিজ্ঞানের টোটাল সাজেশন। তো এই প্রশ্নগুলো যেগুলো দিলাম শুধুমাত্র ভেবো না যে ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট, এটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো পড়ো, আর সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসে ধরে আমি সাজেশন বানাচ্ছি, খুব তাড়াতাড়ি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট শেষ হোক, কয়েকদিনের মধ্যে আমি দিয়ে দেবো। কারণ ভৌতবিজ্ঞানটা লং টাইম পড়তে হয়, এটা কিন্তু জানো তোমরা। আর মাধ্যমিকের ক্ষেত্রে আমি যে সাজেশনগুলো দেবো ভৌতবিজ্ঞানের, মন দিয়ে পড়বা, আর খুব তাড়াতাড়ি হয়তো ক্লাসও চালু করবো আমি। তো যাই হোক, এই প্রশ্নগুলো পড়ো আর খুব ভালো করে প্রিপারেশন করো। আর বইয়ের ক্ষেত্রে যদি তোমার 100 কি বলবো 90 থেকে যদি 100-এর মধ্যে ভৌতবিজ্ঞান টার্গেট থাকে যে নাম্বার তুলবা, হ্যাঁ আমার নাম্বার ওরকমই ছিল ভৌতবিজ্ঞানে, যদি ওরকম টার্গেট থাকে তাহলে অবশ্যই ভৌতবিজ্ঞানের প্রত্যেকটা লাইন পড়ে যাও, কোনো বিকল্প কোশ্চেন আসবে না ভৌতবিজ্ঞানে যে হয়তো সাজেশন, শর্টকাট সাজেশন, কোনো সাজেশন কাজ করবে না। ভৌতবিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রির মিশ্রণ, ভৌতবিজ্ঞান আর অঙ্ক এই দুটো কিন্তু ডিফারেন্স লেভেলের সাবজেক্ট। জীবন বিজ্ঞানে কমন পেলেও পাওয়া যায়, ভৌতবিজ্ঞানে কমন পাওয়া যায় হালকা। আর ভৌতবিজ্ঞানে ভালো রেজাল্ট 90 থেকে 100 পাওয়ার জন্য অবশ্যই বইয়ের প্রত্যেকটা লাইন পড়ো, যতবার পারছো রিভিশন করো, রিভিশন করতে করতে শেষ করে দাও একেবারে টোটালটা, বুঝলে তো। আর লেখা প্র্যাকটিস করবো অবশ্যই। ওকে, মন দিয়ে প্রিপারেশন করো। বেস্ট অফ লাক ফর ইওর বেস্ট এক্সাম, আর খুব ভালো থেকো।